ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা নতুন নিরামিষ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা নিরামিষ দিনে খুব সুন্দর লাগে। তো চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি আলু আর ঢ্যাঁড়সের নিরামিষ তরকারি। তো দেখো আমি কিন্তু এখানে গাছের কচি কচি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি। এগুলো দেখতে কিন্তু বেশ বড় বড়, কিন্তু এগুলো একদমই জালি ছিল। তো দেখো আমি এখানে ঢ্যাঁড়সগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলুটা সেদ্ধ ছাড়া কাঁচাটাও ব্যবহার করতে পারো। তো আমরা সাধারণত যেভাবে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদ্ধ করে আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হালকা দানা দানা রাখতে হবে, একদমই গলিয়ে দেওয়া যাবে না। তো দেখো এরকম করে হাত দিয়ে কষলে নিতে হবে, তাহলে আলুটা কিছুটা একদমই নরম হয়ে যাবে, আবার কিছুটা দানা দানা থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি আলুগুলো যেভাবে পেরেছি গলিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু তোমাদের পছন্দভাবে গলিয়ে নিতে পারো। আর এই যে দেখো আলুগুলো কিন্তু চটকে রেখে দিয়েছি। এইদিকে আমি 2 থেকে 3টে আলু নিয়েছিলাম, তোমরা কিন্তু পরিমাণ মতো সেটা নিতে পারো। আর ঢ্যাঁড়সটা আমি এখানে আধা কেজি মতো নিয়েছি। তো এই আধা কেজি ঢ্যাঁড়সের জন্য 3টে আলুই যথেষ্ট। আর এখানে চলো একটা মশলা তৈরি করে নিই। তার জন্য কাঁচা পাকা ঝাল নিয়েছি, 1 চামচ জিরে আর হাফ চামচ সরিষা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে শিলপাটায় ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে লাল কাঁচা পাকা ঝাল নিয়েছি, কারণ কাঁচা ঝাল দিলে কালারটা ঠিক আসে না, তো সেজন্য আমি পাকা ঝাল দিয়ে দিয়েছি। তো দেখো আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এটা কিন্তু সমস্তটাই বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। তো দেখো কালারের জন্য কিন্তু আমি এখানে একটু ঝালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। সে তা ভিন্ন আর কোনো গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করছি না। এবার সামান্য জল দেব আর লবণটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু এখানে হালকা চিনি ব্যবহার করছি, কারণ নিরামিষ তরকারিতে হালকা মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে খেতে। আর এবার দেখো সামান্য তেল দিয়ে আমি কিন্তু এখানে একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ধনেটাও ব্যবহার করতে পারো, কারণ ধনে গুঁড়োটাও এখানে দিতে পারো, তবে বেটে দিলে বেশ ভালো আসে। আমি তো সমস্ত মশলাই বেটে দিয়েছি, তোমরা চাইলে এখানে বাটা মশলাটাই ব্যবহার করো, গুঁড়ো মশলাটাও চাইলে ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হতে পারে। তো দেখো আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। আর এভাবে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে। আর এবার চলো ঢ্যাঁড়সগুলো আমি অল্প তেল গরম করে নিয়েছিলাম, আর এবার দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সে যেহেতু একটু নালা প্রকৃতির হয়, সেজন্য তেলে দিয়ে একটু ভেজে নিলে এর নালটা না কমে আসে। তো সেই জন্য তোমরা এখন এ পর্যায়ে কিন্তু লবণ হলুদটা ব্যবহার করা যাবে না। প্রথমে এমনি তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। তো নিরামিষ রান্নাবান্নার ক্ষেত্রে সরিষার তেলটা বেশ ভালো লাগে, আর খাঁটি সরিষার তেলের একটা ঝাঁঝই অন্যরকম হয়। তো দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি লবণ হলুদ ছাড়াই এই পর্যায়ে এখনও ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, যত সময় না ঢ্যাঁড়সের নাল ভাবটা চলে যায়। আর এই যে দেখো একদমই জালি কচি কচি ঢ্যাঁড়স, তো এখনও কিন্তু গাটা পুরো সবুজ হয়ে রয়েছে। আমি যেহেতু এখানে হলুদ লবণটা এখনও ব্যবহার করিনি, সেই জন্যই তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এমনি কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এরকম একটু সময় নিয়ে অল্প জালে ভেজে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর গাটা হালকা কালচে হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছো আমার কিন্তু এখানে ঢ্যাঁড়সটা একদমই ভাজা হয়ে গিয়েছে। তো এবার চলো মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা তেলে দিয়ে দিলাম।
মশলাটা একটু কষিয়ে নেব, কারণ এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এবার ঢ্যাঁড়স আর সেদ্ধ আলুগুলো একসঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু ঢ্যাঁড়সটা প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা তো একদমই সেদ্ধ করে দিয়েছি। এবার মশলার সাথে খুব সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, কারণ অতিরিক্ত জাল দিয়ে কষাতে গেলে মশলাটাও পুড়ে যাবে। আর যেহেতু ভাজা ঢ্যাঁড়স, সেহেতু কিন্তু ঢ্যাঁড়সগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। সেজন্য একটু অল্প জালে একটু বারবার উলটপালট করে ভেজে নিয়ে গরম জলটা এখানে দিয়ে দিতে হবে। তো যেহেতু সমস্ত কিছু সেদ্ধ হয়ে রয়েছে, তো অতিরিক্ত জল এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এই তরকারিটাতে কিন্তু তোমরা রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সাথেই খেতে পারো। ভাত দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো আমরা যেহেতু ভাত পছন্দ করি বাঙালি, সেজন্য কিন্তু ভাত দিয়ে এটা খাবো। তার জন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে। যেহেতু আলুর তরকারি, ঝোল অল্প দিলে কিন্তু ঝোলটা একটু কমে আসে। সেজন্য আমি সেরকমই ঝোল দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো সমস্তটা কিন্তু খুব সুন্দর মতো ফুটছে। তো এরকম সুন্দর করে তরকারিটা ফুটিয়ে নিতে হবে। আমি যেহেতু কাঠের জালে আর বাটা মশলায় রান্না করে থাকি, সেজন্য কিন্তু তরকারির টেস্টটা কিন্তু বেশ দারুণ আসে। তোমরা কিন্তু চাইলে এভাবেও রান্না করতে পারো। যারা আমার মতো কাঠের জালে রান্না করো, বাটা মশলায় রান্না করো, তারা নিশ্চয়ই জানো তরকারির স্বাদটা কিন্তু এইভাবে রানলে বেশ ভালো আসে। তো এই পর্যায়ে দেখো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। ঢেঁড়স আলুর নিরামিষ তরকারিটা এভাবে তোমরা একবার খেয়ে দেখো। অল্প মশলা আর অল্প উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখো, বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি অতিরিক্ত ঝাল ব্যবহার করিনি। তোমরা তো দেখলেই অল্প ঝাল দিয়েছি আর কিছুটা চেরা কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষে হালকা একটু ঝাল ঝাল হলে খেতেও বেশ ভালো লাগে। তো দেখো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল। তোমরাও কিন্তু এভাবে একবার এই নিরামিষ রেসিপিটা তৈরি করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।